শুভ সন্ধ্যা। মৃন্ময়, নমস্কার। আপনাদের সঙ্গে লাইভে অনেকদিন পরে, প্রায় 2 মাস বোধহয় হয়ে গেল আমরা আপনাদের সঙ্গে আসতে পারিনি। তার মূল কারণ হচ্ছে কোভিড। সেই দুঃসময় মানে ভিলেন এই মুহূর্তে তো কোভিড বটে, আমাদের আসতে দেয়নি। 2 মাস আমাদের সবকিছু তো বন্ধ ছিল, আমরা লাইভে আসতে পারিনি, আপনাদের সঙ্গে কথোপকথন হয়নি। তথাপি আমরা আপনাদেরকে কোনোভাবে অন্ধকারে রাখতে চাইনি বলে আমরা বিভিন্নভাবে আপনাদের আলোকিত করার একটা চেষ্টা তো করেই গেছি। আজকে সুযোগ পেয়েছি। আজকে নিশ্চয়ই যারা আমাদের কাছে আসতে চান, আমাদের সঙ্গে মিলতে চান, তারা অবশ্যই আমাদের মধ্যে ফোনে চলে আসবেন। আমাদের 3টে নম্বর থাকে, আপনারা দেখবেন আমাদের 3টে নম্বর আমাদের স্ক্রিনে স্ক্রলে যাচ্ছে। সেই 3টে নম্বরে যে কোনোটা আপনারা নিশ্চয়ই আমাদের মধ্যে আসতে পারবেন। এবং এই কোভিড কালবেলায় কী ধরনের সমস্যা হতে পারে, বাচ্চারা কী করছে, মূলত বাচ্চাদের যেহেতু অনুষ্ঠান ডক্টর অঞ্জন ভট্টাচার্যের, আপনারা জানেন যে আমাদের আর দ্বিতীয়বার করে বলতে হয় না। ডক্টর অঞ্জন ভট্টাচার্য রয়েছেন এবং তার টিমের এক সুযোগ্য সতীর্থ জেনেটিসিস্ট ডক্টর রূপাঞ্জনা দত্ত রয়েছেন। দীপাঞ্জনা রয়েছেন। আমরা একটু ডিটেলে তো আলোচনা করতেই পারি, কিন্তু আমরা মূলত উৎসাহী আপনাদের কাছ থেকে শোনার জন্য যে আপনারা কি ভাবছেন, আপনারা কিভাবে রয়েছেন, আপনাদের বাচ্চারা কিভাবে রয়েছেন। সুতরাং আপনারা আপনাদের যাবতীয় সমস্যা বাচ্চাদের নিয়ে, কারণ ডক্টর ভট্টাচার্য তো সব রকম ডেভেলপমেন্টাল সমস্যা অর্থাৎ বৃদ্ধি বিকাশ সংক্রান্ত সব রকম সমস্যাকেই অগ্রাধিকার দেন। আপনারা আমাদের মধ্যে যদি যে সমস্যাগুলো, একটা তো সমস্যা হচ্ছে, আমরা বড়রাই দেখছি নিজেরা এত সমস্যা সংকুল একটা পরিস্থিতির মধ্যে থেকে চলেছি প্রতি মুহূর্তে, আমাদের নিজেদেরই বিস্তর সমস্যা হচ্ছে, বাচ্চাদের তো আরো সমস্যা হওয়া উচিত। তারা গৃহবন্দী, তারা বাবা মাকে দেখছে, বাবা মা একটু টেন্সড হয়ে রয়েছেন, বাবা মা কোনোদিন যে আচরণ করেননি বাচ্চা চোখের সামনে দেখছে সেই আচরণ, ফলে সেও কিন্তু কোনো জায়গায় হয়তো অ্যাংসাস ওয়ারিড হয়ে রয়েছে। তাকে কিন্তু খুব একটা গুরুত্ব সহকারে বা সংবেদনশীলতার সঙ্গে, সহানুভূতির সঙ্গে দেখা সম্ভবও হচ্ছে না, যেহেতু বাবা মা অত্যন্ত ক্রাইসিসের মধ্যে রয়েছে। তারা যেখানে চাকরি করেন সেখানে যেতে পারছেন না, চাকরির ক্ষেত্রেও নানা অসামঞ্জস্য দেখা যাচ্ছে। তারা এতটাই ঘেঁটে রয়েছেন যে বাচ্চাটিও তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতির শিকার হয়ে যাচ্ছেন। আমরা সেই পরিস্থিতিটা আপনাদের কাছ থেকে শুনতে জানতে চাইছি। বিশেষজ্ঞ তো রয়েছেনই, তারা চেষ্টা করবেন আপনাদের সমস্যায় প্রাঞ্জল করে সমাধানের একটা উপায় বাতাতে। আপনারা অবশ্যই আমাদের মধ্যে ফোনে আসুন, যে কোনো সমস্যা নিয়ে আসুন, আমাদের কোনো বাছবিচার নেই। আপনারা আসুন এবং ডাক্তারবাবু তার এতদিনকার পারদর্শিতা, পারঙ্গমতা, অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই আপনাদের আলোকপাত কিঞ্চিত করতে পারবেনই। বিশেষ করে আমরা শুনতে চাইছি এই কোভিড-19 এবং দুঃসময়ের কোভিড SARS-CoV-2, সেটা আপনাদেরকে কিভাবে গৃহবন্দী হওয়ার পরে কিভাবে কতটা ক্ষতিগ্রস্ত আপনারা হচ্ছেন, এবং আপনাদের বিশেষত বাচ্চাদের কি সমস্যাটা হচ্ছে। বাচ্চাদের সমস্যাটাতে আমরা একটু বেশি আলোকপাত করতে চাইছি, যেহেতু বাচ্চাদেরই অনুষ্ঠান। ডক্টর ভট্টাচার্য রয়েছেন, তার দীর্ঘ বিদেশের প্রশিক্ষণ, তিনি আপনাদেরকে খুব সুন্দরভাবে আমাদের আশা নিশ্চয়ই পথ বাতলে দেবেন, যে পথটা আপনাদের এই অন্ধকার থেকে আলোর দিশা দেখাতে অবশ্যই সক্ষম হবে। আমি সরাসরি ডক্টর ভট্টাচার্যকে ক্যামেরাটা ফিরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আসলে অনেক দিন আপনাদের সঙ্গে সরাসরি কথা বলা হয়নি, সেই জন্য আমাদের মনে হয়েছে যে এরকম হতেই পারে যে আপনাদের মনে প্রশ্ন জমে আছে। যদি থাকে প্রশ্ন করতে দ্বিধা করবেন না। অজস্র প্রশ্ন আমরা তো ধরে নিতেই পারি। 2 মাসে এই যে পরিবর্তিত পরিস্থিতি, সারা পৃথিবী একটা তুলকালাম কাণ্ড হয়ে গেল, যে একটা যুদ্ধ করতে পারে না। যুদ্ধ কিছু জায়গাকে হয়তো খামতি দেয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ যদি হয়, কিছু দেশ সেখানে ছাড় পেয়েছিল, কিন্তু এ তো কাউকে ছাড়লো না, সারা পৃথিবী ছাড়খাড় করে দিল। তো নতুন এই অদ্ভুত পরিস্থিতি, যেটা আমরা কোনোদিন মানে আমাদের ঠাকুর দাদু দেখেছেন কিনা জানি না। হ্যাঁ, আমরা ফোনটা নিয়ে নিই। নমস্কার, একটু একটু জোরে না বললে শুনতে পাচ্ছি না। মামনি সরকার, হ্যাঁ বলুন বলুন মামনি বলুন। হ্যাঁ বলুন, আমরা শুনছি। আচ্ছা, কত বছর বয়স ছেলের? 11 বছর। 11 বছরের বয়সের ছেলে যে কথা বলতে পারছে না এবং ওই জন্য আঁচড়াচ্ছে, কামড়াচ্ছে, মারছে, এই ধরনের সমস্যা করছে। এই ব্যাপারে আচ্ছা, উনি মামনি কি রেখে দিয়ে শুনুন, উনি একটু রেখে দিয়ে শুনুন, দরকার হলে আবার ফোন করবেন, ঠিক আছে? আপনি টেলিভিশনে দেখতে থাকুন, শুনতে থাকুন, আপনি রেখে দিন। হ্যাঁ, আর কোনো সমস্যা তো নেই মামনি, আমরা শুনতে পেলাম যেটা, সেটা সে ভালো করে কথা বলতে পারে না, 11 বছর বয়স, আর মারে টারে, মারধর করে। হ্যালো
যে কোনো কারণে উনি হয়তো ঠিক রেখে আছে, দিয়েছেন হ্যাঁ, বা ছেড়ে দিয়েছেন। আপনি কেটে দিন, উনি শুনুন। কেননা এই জন্যই দীপাঞ্জনা দত্ত ওনার পোস্ট ডক কাজ ইউএসএ তে অরিগানে করার পরে উনি টোটাল 6 বছর ওখানে জেনেটিক কাউন্সিলর হিসেবে কাজ করে এসেছেন, তারপরে দেশে ফেরেন। তো উনি আমাদের এই চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারটাতে ঠিক এই ধরনের বাচ্চাদের দেখেছেন। ওনার মুখ থেকে ওই জন্য শুনি ওনার কি এক্সপিরিয়েন্স আমাদের এই সেন্টারটা সম্বন্ধে, এই ধরনের বাচ্চা সম্বন্ধে। মানে মামনি কি শুনবেন, আমাদের এখানে আসা উচিত উচিত না, এলে কি হবে, এটা আপনার মুখ থেকে শুনুন। আম, আমি গত 1 বছর ধরে স্যারের সেন্টারে এখন আসছি। যেটা প্রথমত এখানে এই ধরনের বাচ্চাদের এটা হয়তো মানে প্রথম যেটা পদক্ষেপ আমি বলবো, এটা হয়তো অনেক আগেই অ্যাড্রেস করা উচিত ছিল। 11 বছর অবধি ওয়েট করাটা উচিত হয়নি। কিন্তু তার মানে এই নয় যে 11 বছর বয়সের বাচ্চাদের রিকাভার করা যায় না বা কিছু। স্যারের সেন্টারে এরকম প্রচুর বাচ্চা আসেন যাদের এই ধরনের বিহেভিয়ার প্রবলেমস থাকে, যারা অ্যাগ্রেসিভ বিহেভ করেন, আবার অ্যাট দ্য সেম টাইম যাদের মুখে কথা থাকে না। এবার এটা বুঝতে হবে যে বাচ্চাটির প্রথমত মানে এখানে পুরো টিম আছে। স্যারের আন্ডারে একজন ডেভেলপমেন্টাল মানে ফিজিশিয়ান মানে ফিজিওথেরাপিস্ট আছেন, অকুপেশনাল থেরাপিস্ট আছেন, সাইকোলজিস্ট আছেন, আমরা আছি স্পেশাল এডুকেশন বা জেনেটিক কাউন্সিলিং, এরকম একটা পুরো ফুল সেট অফ টিম আছে যারা ফ্যামিলিটাকে বাচ্চাটাকে প্রথমে বোঝার চেষ্টা করে যে কি কি প্রবলেমস হচ্ছে। দ্যার ইজ আ হিস্ট্রি রিড আউট সেশন যেখানে বাচ্চাটা যখন থেকে জন্মেছিল তখন থেকে কি কি হয়েছে এটা একবার না বহুবার অনেকভাবে জিজ্ঞেস করা হয়, অনেক কোয়েশ্চেনারের মাধ্যমে, যেখান থেকে আমরা এই ক্লুজগুলো পাই যে বাচ্চাগুলো কি করতে হবে। সেইগুলো যখন আমরা মানে একসাথে নিয়ে স্যারের কাছে প্রেজেন্ট করি, তখন স্যার গাইড করেন যে বাচ্চাটাকে কোন পথে নিয়ে গেলে বাচ্চাটা তাড়াতাড়ি আমরা এটাকে রেস্টোর করতে পারবো। এবার অনেক সময় এটাতে কিন্তু বাবা মার রোলটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। তাই জন্য এই সেন্টারে বাবা মাকে কিন্তু বা ইভেন কেয়ার গিভার, অনেক সময় বাবা মা না তার ঠাকুমা বা দিদিমার কাছে সেই বাচ্চা আছে, সেই কেয়ার গিভারকেও কিন্তু স্পেশাল ট্রেনিং দেওয়া হয় যে এই বাচ্চার সাথে কি করতে হবে, এই বাচ্চার সাথে কি করলে বাচ্চাটার এই বিহেভিয়ারগুলো চেঞ্জ হতে পারে। অ্যাট দ্য সেম টাইম বাচ্চাটার অন্য আসপেক্টগুলোকেও ভালো করে দেখা হয়। এমনকি বাবা মা বলেছেন যে না বাচ্চা তো চোখের কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের যে ভিশন থেরাপিস্ট আছেন তিনি দেখেই বলছেন না বাচ্চার কিন্তু এই বিহেভিয়ারটা হচ্ছে কারণ বাচ্চার কিন্তু একটা আই গেজের প্রবলেম আছে, বাচ্চা কিন্তু দেখছে অন্য করছে অন্য। তো এইখানে যেরকম আপনি স্পিচের কথা বলছেন সেরকম স্পিচ থেরাপিস্টও আছে, সেরকম মনোবিদও আছে, মানে আমাদের যেটাকে আমরা বলি চাইল্ড সাইকোলজিস্ট। ওনারা কিন্তু এই সব কিছু নিয়ে কাজ করে আমরা অনেক সময় একটা জেনেটিক ডায়াগনোসিসও থাকে যে বাচ্চা কেন এটাকে আমরা স্পিচ ডিসপ্র্যাক্সিয়া বা স্পিচ অ্যাপ্র্যাক্সিয়া বলি। এটার সাথে আর কি কি সিমটম আছে এগুলো করে কিন্তু একটা ডায়াগনোসিস পাওয়া যায়। এই ডায়াগনোসিসটা পাওয়া সাথে সাথেই কিন্তু মানে থেরাপিটা চালু হতে, এই যে বললাম আমি মা বাবাকে ট্রেন করা হয় এখানে কিন্তু খুব মানে এরকম দেখবেন আপনি বলতেই পারেন যে আমি তো স্পিচ থেরাপি তো আমি করিয়েছি 3 বছর ওইখানে করিয়েছি, আমি তো ইয়েও করিয়েছি নামটা কি ফিজিওথেরাপি করেছি, এডুকেশন থেরাপি সব করেছি, কিন্তু কিছু হচ্ছে না। কিন্তু এখানে কেন হয় এটার মেন কারণটা আছে যে এখানে অনেক লোক এরকম করেও এখানে আসে, লাস্ট রিসোর্স হিসেবেও আসে। এখানে কেন হয় কারণ এটা কিন্তু আলাদা আলাদা করে করলে হবে না, এটা কিন্তু একটা একসাথে করতে হবে। শুধু তাই নয়, এটা কিন্তু একটা গাইডেড ফ্যাশনে করতে হবে। আমি যখন ইচ্ছে যা ইচ্ছে করলাম আর সেটা কোন ইন্টেন্সিটিতে করলাম সেটা আমার ঠিকঠাক নেই, সেটা কিন্তু হবে না। সেখানে আমাদের স্যার খুব সুন্দরভাবে গাইড করেন। এখানে ডাক্তার দেখানো মানে শুধু একজন ডাক্তার হয় না, আমাদের এখানে অনেক সময় একটা মানে কিছু মাস অন্তর অন্তর একটা মাল্টিডিসিপ্লিনারি মিট হয়, সেখানে বাবা মা তার নিজের গোলসগুলো যেটা আগের থেকে পরের থেকে বাচ্চা কতটা ঠিক হয়েছে সেটা ডিসকাস করে। অনেক সময় খুব কম সময় আমরাও ফ্রাস্ট্রেটেড থাকি যে বাবা মা আমরা যেভাবে বলছি শুনছে না, সেইখানে বাবা মাকে হেল্প করা হয়, তার ফ্যামিলির কি বেরিয়াস মানে কেন এটা উনি করতে পারতেন না এগুলো নিয়ে কথা বলা হয়। এক্ষেত্রে মামনির ক্ষেত্রে যেমন বলতে পারি, এই যে বলছে গোল সেট করা, মামনির ক্ষেত্রে যেরকম হতে পারে প্রথম 3 মাসে সে আচরণটা বন্ধ করলো, পরের 3 মাসে গিয়ে তখন কথা বললো, পরের 3 মাসে গিয়ে দেখা গেল সে অল্প অল্প কথা বলতে শুরু করছে, আচড়ানো কামড়ানো এবং লাফানো এই 3টে জিনিসই
বন্ধ করে দিয়েছে আর লাফানোটা অনেক কমে গেছে। কত কমেছে? না 20% কমেছে। মামুনিকে সবার আগে তো বুঝতে হবে যে তার বাচ্চাটির কোথাও একটা অসুবিধা আছে। না সে বুঝেছে, দীপাঞ্জনা বললেন না যে অনেক জায়গায় হয়তো মামুনি গেছেন, উনি বসে থাকলে এই ফোনটা করতেন না, উনি নিশ্চয়ই গেছেন। কিন্তু এখানেই দীপাঞ্জনা যেটা বলছে যে এখানে এলে লাস্ট রিসোর্ট হিসেবেও বহু বাচ্চা বড় বয়সে এসে ভালো হতেও দেখেছে। আমার কাছে এই ধরনের উদাহরণ ওই জন্য জানতে চাইবো যেগুলো দেখেছি, আমরা পোর্ট্রে করিয়েছি যে কত বড় বড় বাচ্চা তারা এই আপনার মতোই সমস্যা নিয়ে তারা এসেছিলেন, এবং আমরা আমার স্ক্রিনে মানে টিভিতে দেখিয়েছি যে তাদের সমস্যাকে আমরা কিভাবে হ্যান্ডেল করেছি এবং সেইভাবে আবার ফিরে এসে স্পেসিফিক বাচ্চা নিয়ে বলবে যেটা আমেরিকার সঙ্গে তুলনামূলক ভাবে বলবে, সেটা আপনি শুনুন। কারণ একটু আগে আমরা আলোচনা করছিলাম ফ্র্যাজাইল এক্স নিয়ে, তো ওইটার ব্যাপারে ওর এক্সপেরিয়েন্সটা একটা একে মামিকে একটু বলে দিই। মামি, আপনি আপনার বাচ্চাটিকে নিয়ে অবশ্যই ডাক্তারবাবুর একটি কন্ট্যাক্ট নম্বর তো আমাদের কাছে দেওয়াই থাকে, সেখানে আপনি অবশ্যই দেখা করুন। এবং অজস্র মানে এই গত 7-8 বছরে আমার যা দেখা যে এই ধরনের সমস্যাকে তারা খুব সহজে মিটিয়েছে। আমাদের আশা যে আপনার বাচ্চাটিকে 11 বছর বয়স হয়ে গেছে, হয়তো একটু দেরি হয়েছে, কিন্তু এখনো হাতের বাইরে চলে যায়নি। আপনি তাকে নিয়ে আসুন, ডাক্তারবাবু সাধ্যমতো চেষ্টা করুন। আমাদের দৃঢ় বিশ্বাস যে আপনার ছেলেটিও সুস্থ স্বাভাবিক জীবন ফিরে আসবে। এবং এই আশ্বাসটা শুধু আশ্বাসই নয়, ডাক্তারবাবু অজস্র এরকম, কারণ আমরা শুধু ফোন না, তারা এমন হয়েছে যে আমাদের টেলিভিশন ক্যামেরায় তাদেরকে মানে তারা নিজে আসতে চেয়েছেন ইন ফ্রন্ট অফ দি ক্যামেরা। তারা আরো বাবা মাকে বলতে চেয়েছেন যে আমি যে সুযোগটা পেয়েছি তার সদ্ব্যবহার করে যে লাভটা হয়েছে, আপনারা তার সুযোগটা নিন। তো সেইরকম একটা জায়গা, সেরকম একটা উদাহরণ দীপাঞ্জনা যেটা বলে ওটা খুব ইন্টারেস্টিং, ওই জন্য আমার খুব ভালো লাগে ওইটা স্টোরিটা। বেসিক্যালি ওটা আমার জন্য খুব ইন্টারেস্টিং, কারণ আমি তখন স্যারের টিম জয়েন করেছি মাত্র বোধহয় 2 থেকে 3 মাস সময় হয়েছে। তো আমি স্যারের সাথে এমনি কথা বলে স্যারের চেম্বারে ঢুকেছিলাম। সেই সময় পেশেন্ট ছিলেন আর স্পেশাল এডুকেটর আমাদের যিনি আছেন উনি ছিলেন জয়তী ম্যাডাম বলে। তো উনি ছিলেন আর বাবা মা ছিলেন একটি বাচ্চাকে নিয়ে। বাচ্চাটিকে দেখেই আমিও বুঝতে পেরেছি, আর পরে স্যারও আমাকে কনফার্ম করেন যে বাচ্চাটির ডায়াগনোসিস ছিল ফ্র্যাজাইল এক্স এর। কারণ ওটা একটা জেনেটিক রোগ, মানে অসুবিধা। এবার এই অসুবিধাটা শুধু মানে অসুবিধে ইন দ্য সেন্স এই বাচ্চাগুলোর কিন্তু পড়াশোনার মাথা মানে যেটাকে আমরা বলি ইন্টেলেকচুয়াল রিটার্ডেশন, সেটা কিন্তু খুব সিভিয়ার থাকে। তো এই বাচ্চাটির বাবা মা আমার সামনে তখন খুব খুশি হয়ে, ওনাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না, ওনারা বেসিক্যালি এসেছিলেন বাবা মাকে মানে স্যারকে আর জয়তীর সাথে কথা বলতে, ইন দ্য সেন্স যে ওর বাচ্চার পরীক্ষা হয়েছিল, পরীক্ষা হয়ে বাচ্চা ম্যাথসে 40 পেয়েছে। এবার এই সংখ্যাটা হয়তো অনেকের কাছেই মনে হবে 40 পেয়েছে তাতে এত নাচার কি আছে, কিন্তু এটা বুঝতে হবে যে এই বাচ্চাটির ফ্র্যাজাইল এক্স আছে। এই বাচ্চাগুলো ফ্র্যাজাইল এক্সের এমনই যে ইভেন মানে বিদেশেও বাচ্চাগুলোকে স্পেশাল এডুকেশন সবই কেয়ার নেওয়া হয়, সবই দেখা হয়, কিন্তু বাচ্চাগুলোর যে খুব ইমপ্রুভমেন্ট হয় সেটা কিন্তু নয়, মানে এটা খুব একটা দেখা যায় না বা আমি দেখিনি। কিন্তু এখানে স্যারের এখানে বাচ্চা বলছে যে না আমি আরেকটু চেষ্টা করলে আমি কিন্তু 40-এর বেশিই পেতাম। আর তার টিচার ইনফ্যাক্ট বা মা বাবাকে যে আগে বলতো যে বাচ্চা কিছুই পাচ্ছে না মানে ইয়ে করতো, সেই টিচার এসে বাবা মাকে বলেছে না এবার তো ওর একটা অস্বাভাবিক চেঞ্জ এসছে। এবার যখন ওনারা চলে যান তখন জয়তী আমাকে বলেন যে বাচ্চাটা আগে এলে কি ভালো হতো, তাই না? তখন আমি পরে এটাকে মানে ডিসকাস করতে করতে ওখানেই তখন স্যার বলেন যে বাচ্চাটি জাস্ট এসছে বোধহয় তখন 6 থেকে 8 মাস হয়েছে। এসছে কারণ ও পড়াশোনায় কিছুই করতে পারছিল না। ও এজ অ্যাপ্রোপ্রিয়েট ক্লাসেই পড়তো, এরকম নয় যে ও ওর বয়স অনুযায়ী ক্লাসে পড়ে, ওর নিজের মেন্টাল এজটাও সেই ক্লাসেই পড়তো, কিন্তু সেই ক্লাসেও ও খুব একটা কিছু করতে পারছিল না। কিন্তু তারপর এখানে ওর থেরাপি হয়, ওর স্যারের আন্ডারের গাইডেন্সে জয়তীর সাথে ওর সেশনস হয়, তাতে বাবা মাকে ট্রেনিং দেওয়া হয়, তাতে বাচ্চাটি মানে সাংঘাতিকভাবে তার একাগ্রতা বাড়ে, তার ইভেন ম্যাথ স্কিলস যেটা বাচ্চার এই ধরনের বাচ্চা খুব মানে ডিফিকাল্ট ওদের ম্যাথামেটিক্সের অ্যাডিশন সাবস্ট্রাকশন বোঝা, খুব ভালোভাবে কিন্তু বাচ্চাটি মানে ম্যাথসেই 40 পেয়েছিল। আর সেটা শুধু ওর বাবা মার গর্ব ব্যাপার না, ওর নিজের যে কনফিডেন্স বিল্ড আপ হয়েছে জাস্ট ওই 40টা নম্বরে, সেটা কিন্তু মানে ইজ ভেরি প্রেশাস। মানে আমার মনে হয় যে এটা নম্বরটা বড় কথা নয়, বা
ওর বাবা মার খুশিটা বড় কথা এখানে অবভিয়াসলি একটা রোল প্লে করছে, কিন্তু ওর নিজের প্রতি কনফিডেন্সটা যে না আমি অ্যাটলিস্ট কিছু করতে পারবো, কারণ আপনি বুঝতে পারছেন যে ওর নিজের কতটা খারাপ লাগতে পারে যে আমি এরকম একটা এনভায়রনমেন্টে আছি যেখানে আমি কিছু করতে পারছি না, সেখানে ওকে ফার্স্ট টাইম ও টিচার্সরা অ্যাপ্রিসিয়েট করেছে। তো দ্যাট ইজ সামথিং উইচ ইজ বিউটিফুল। আর সেটা হয়েছে স্যার আর স্যারের টিমের জন্যেই, কারণ এই বাচ্চাটি লাস্ট রিসর্ট হিসেবেই এসছে, বয়সকালেই এসছে, বাচ্চাটার প্রায় 15 বছর বয়স ছিল, বয়সকালেই এসছে, কিন্তু এটা বাচ্চাটা সত্যি আগে হেলে হয়তো উপকৃত হতো, আর অনেকটাই উপকৃত হতো। অর্থাৎ আগে এলে তো খুব ভালো, পরে এলেও অসুবিধা নেই। 6-8 মাসে 15 বছরের পুরনো সমস্যা, যেটা জেনেটিক্যালি বিদেশে চিকিৎসা দিয়েও ভালো করতে পারে না, দীপাঞ্জনা দেখে এসেছে, সেই জিনিসটাও আমাদের এখানে এসে ভালো হয় অত অল্প সময়ের মধ্যে। সেই জন্য মামনির মতো বাবা মাদের বলছি যে লাস্ট রিসর্ট ভাবলেও এটা এসে একবার পরখ করে চেষ্টা করে দেখা ভালো। কেননা বাচ্চার ভালো হয়নি, আপনারা চেষ্টা করেছেন, এরকম বাচ্চা আমাদের সেন্টারে নেই, হাজারে হাজারে। এখন বলছি তো প্রায় 15 থেকে 20 হাজার বাচ্চা আমার 12 বছরে দেখা হয়ে গেল, যেখানে বাবা মা চেষ্টাটা আমরা যেভাবে বলেছি করেছে, অধিকাংশই পেরেছে এবং অধিকাংশই বাচ্চা ভালো হয়ে গেছে। সেই জিনিসটাও দীপাঞ্জনা দেখে, সেই নিয়েও যদি দীপাঞ্জনা কিছু বলে, যার মধ্যে এটা একটা খুব স্পেসিফিক উদাহরণ যে জেনেটিক প্রবলেম, জেনেটিক্যালি ওর অঙ্ক করতে পারার কথা না, ও সেটা পেরেছে, 6-8 মাসে পেরেছে, 15 বছর বয়সে এসে পেরেছে, এবং যেটা আমেরিকাতেও দীপাঞ্জনা দেখেনি যে ঠিক এরকম পারা যায়। প্লাস তার সঙ্গে তাদের অত আনন্দ হয়েছে, ভালো লেগেছে, এগুলো তো আছে, এগুলো নিয়ে আমরা বিল্ড আপ করি আমাদের টিম দিয়ে। সেইটা নিয়ে দীপাঞ্জনা একটু বোঝায় যে কি ধরনের বিজ্ঞানের ব্যবহার এটা হয়, বা কেন এরকম অসম্ভব সম্ভব হওয়ার কথা ভাবছি আমরা, কিরম দেখা যায়, সবারই হয় কিনা, না অল্প একজন দুজন এরকমই হয়, সেইটা। আমরা যবে থেকে আমরা জয়েন করেছি, কারণ তার আগে মানে ওইভাবে ওটা স্ট্রিমলাইন হয়নি, আমি যবে থেকে জয়েন করেছি আমরা প্রত্যেকটা বাচ্চারই এখন জেনেটিক টেস্টিং করি। এবার এটা আমেরিকান অ্যাসোসিয়েশন অফ পিডিয়াট্রিক্সের দ্বারা নির্ধারিত কিছু টেস্ট আছে যেগুলো করা হয়, এগুলোকে আমরা ক্রোমোজোম টেস্ট বলি। আর অনেক বাচ্চা, যেটা ভারতবর্ষেও এখন প্রচুর লোকেরা করছে, অ্যাকসেপ্ট করেছে, আর সেটা রেগুলারলি করা হচ্ছে। এবার সেইটাতে অনেক বাচ্চারই কিন্তু আমরা যেটা আগেও মানে বলছিলাম যে, আচ্ছা শুনুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, বলুন আপনার সমস্যাটা বলুন। আমার সমস্যাটা আমার ছেলেকে নিয়ে। বলুন। আমার ছেলে দেখছেন তো এই পড়াশুনো নেই, আর স্কুলে যেতে পারছে না, বাড়িতে থেকে দেখে কিরকম ঘ্যান ঘ্যানে টাইপের হয়ে যাচ্ছে, মানে খেতে ঠিক মতো চাচ্ছে না, আপনার পড়াশুনো ঠিক মতন করতে চাচ্ছে না, যেহেতু বেরোতে পারছে না কোথাও, ঘরের মধ্যেই থেকে। বয়স কত? বয়সে 7 বছর বয়স। 7 বছর। আচ্ছা ঠিক আছে, আপনি ফোনে একটু থাকুন, কেননা দীপাঞ্জনা ওর এক্সপিরিয়েন্স শেয়ার করুক, আমি তারপরে বলছি। দীপাঞ্জনা ওর এক্সপিরিয়েন্স শেয়ার করুক যে এই ধরনের বাচ্চা আগে দীপাঞ্জনা আপনি দেখেছেন আমাদের সেন্টারে আসে। হ্যাঁ স্যার, এই ধরনের বাচ্চা তো আমাদের সেন্টারে রেগুলারলি আসে। বেসিক্যালি যেখানে বাচ্চা মানে সব কিছু করতো, কিন্তু হঠাৎ করে বাচ্চার ইচ্ছাটা চলে গেছে, বা বাচ্চা একাগ্রতাটা হারিয়ে গেছে, আর এগুলোকে অ্যাসেস করা খুব দরকার। আর এগুলোকে শুধু অ্যাসেস মানে বাবা মারা হয়তো বকছেন এটা ভেবে যে বাচ্চা তো মন দিয়ে পড়ছে না, কিন্তু এটার বা খাচ্ছে না এক্স্যাক্টলি, এইটার কিন্তু আরও কিছু ইমপ্লিকেশনস থাকতে পারে। সেখানে যদি কোনো অ্যাসেসমেন্ট বাচ্চার না হয়, যদি আপনি না আসেন, তাহলে এগুলো একটু হিস্ট্রি নিয়ে, বাচ্চা আগে কি করতো, এখন কি করে, কি চেঞ্জ হয়েছে, ওর কি অসুবিধা হচ্ছে, এগুলো প্রত্যেকজন আমাদের যারা টিম মেম্বার্স আছেন সবাই একটা অ্যাসেসমেন্ট করলে তবেই এটাকে কিন্তু অ্যাড্রেস করা যেতে পারে। আর এইগুলো কিন্তু বাচ্চাটাকে নিয়ে একবার আপনাকে আসতে হবে, যত তাড়াতাড়ি আসবেন তত এইখানে ওনার প্রশ্ন থাকতে পারে যে কোথায় যাব, কি করব, সেই জন্য ওই ফোন নাম্বারগুলোতে ফোন করলে আপনার যা যা ভয় বলুন, অসুবিধা বলুন, সেগুলো সব কটা নিয়েই আমাদের কিছু না কিছু একটা মেথডোলজি এখন এই মুহূর্তে আমরা ইউজ করছি, যেটাতে করে এটা হবে না যে আপনার বাচ্চাটার ভালো হওয়ার রাস্তাটা হবে না। আচ্ছা ঠিক আছে, শুধু মানে তাদের চেষ্টাটাই হচ্ছে আপনার বাচ্চাকে, বা আমাদের এই অনুষ্ঠানটা যারা দেখছেন আজকে বিধ্বস্ত, আমরা বুঝতেই পারছি যে আমরাও বিধ্বস্ত, আমার গলা শুনে বোঝা যাচ্ছে যে গেলেন প্রায় আর কি। হ্যাঁ, সেই বিধ্বস্ত অবস্থার মধ্যে আপনারা
যতটা সাহায্য তাদের পক্ষে করা সম্ভব, যদি নাও যেতে পারেন তারা টেলিকনফারেন্সিং বা ভিডিও কল বা জুমিং, না, সেটা সম্ভব কিনা এটা ডিপেন্ড করবে, সেই জন্য সেটা আমাদের একটু জিজ্ঞেস ফোন করে নেন। নম্বরে ফোন করে এক্স্যাক্টলি কি করতে অবশ্যই হবে জেনে আমাদের যে স্ক্রিনে রয়েছে আমরা এই যে সেখানে হেল্পলাইন আছে ওখান থেকে কন্ট্যাক্ট নাম্বার হ্যাঁ দিয়ে দিলে হয়ে যাবে? একদম হ্যাঁ, তাদেরকে জিজ্ঞেস করলে তারা আপনাকে বিস্তারিত বলে দেবে কোথায় কিভাবে কখন কি করতে হবে, আপনাকে যেতে হবে, বাড়ি অথবা কোথায় ফোন আপনার? করতে হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। বাড়ি কোথায় ডাক্তারবাবু জিজ্ঞেস আমাদের করছেন? বারাসাত ভাই। হ্যাঁ, তাহলে অসুবিধা নেই, কারণ বারাসাত থেকে এখন পেশেন্ট আসছে আমাদের কাছে। বাস টাস চলছে, যানবাহন আস্তে আস্তে স্বাভাবিক হবে। সাবধানে সচেতন হয়ে বাচ্চাকে নিয়ে নিজেদের যতটা সুরক্ষিত করা সম্ভব করে আপনারা অবশ্যই আসবেন। যদি ডাক্তারবাবু তারা বুঝিয়ে বলেন যে আপনার বাচ্চাকে নিয়ে আসা দরকার আছে, যেটা হয়তো তাদের ওই জুমিং বা অন্য কলে সম্ভব নয়। আচ্ছা। ঠিক আছে, আমরা বুঝাতে পারলাম? ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, না, উনি বুঝেছেন, খুব সুন্দর করে বুঝেছেন, সুন্দরভাবে প্রশ্ন করেছেন প্রথম কথা, এবং খুব গুছিয়ে বলেছেন, গুছিয়ে ইন্টারঅ্যাক্ট আচ্ছা করেছেন। অঞ্জন, আমার একটা প্রশ্ন থাকবে, যেহেতু আমরা এই কোভিড এর মধ্যে বসেছি, আপনার এক্সপার্টিসটা একটু যদি শেয়ার করেন, কারণ এই ক্রাইসিসটা আমরা কেউ কখনো দেখিনি, এক্স্যাক্টলি। বা এটা কোনো একটা স্পেশালিস্ট ডোমেইন দিয়ে না, এই জন্য তো আমি করাও বলছি যাচ্ছে যে না। আমাদের কি কি কত রকম করছি। একটা হচ্ছে যে যদি আমরা পারি অনলাইনে করে ফেলছি, ঠিক আছে। অনেকগুলো জিনিস আছে যেগুলো ফিজিক্যালি দেখতে হয় না, কিছু আছে যেগুলো ফিজিক্যালি দেখতে হয়। সেই জন্য বাবা আমাদের অনেক রকম প্রশ্ন থাকে যে কি করব, কোথায় যাব, এই জায়গায় কেন যাব, ওই জায়গায় কি যাওয়া যায়, সেগুলোরও আমাদের অল্টারনেটিভস আছে। এবং তারপরেও আমরা চেষ্টা করি যতটা সেন্সিবলি করা যায়, অর্থাৎ বাচ্চাকে তখনই আনবো যখন এটা আমরা বাচ্চাটির জন্য সেফ বলে মনে করব। এই মুহূর্তে যেহেতু লকডাউন উঠে গেছে, আমরা সবাই আসা যাওয়া করছি, যাদের গাড়ি নিয়ে আসতে পারবে বাচ্চাকে নিয়ে তাদের ক্ষেত্রে ইজি, কেননা আমাদের এখানে স্ক্রিনিং হচ্ছে, এবং যে স্ক্রিনটা করা হচ্ছে, আজকে আপনি যদি এয়ারপোর্টে যান সেটা যেরকম ভাবে স্ক্রিন করবে আমরা একদম সেরকম ভাবেই স্ক্রিন করছি, কেননা আমাদের তো বয়স হয়েছে, আমাদের কোমরবিডিটিস আছে, আমাদের যদি না ভয় থাকে তাহলে নিশ্চয়ই আপনার ছেলেকে তো ভয় নেই। এক্স্যাক্টলি। রিস্কই নেই, রিস্ক নিশ্চয়ই আছে, কিন্তু আমি কি রিস্ক নিচ্ছি না আপনার ছেলের জন্য? আর আপনার ছেলের রিস্ক আমার থেকে ডেফিনেটলি কম। তাহলে আমরা যদি সেন্সিবলি নিজেদের জীবনযাপন করি, অর্থাৎ ফেস করি যে বিপদটা, সেই বিপদটাকে আমরা যদি বিজ্ঞান বুঝে ফেস করি, তাহলে প্রবলেম থাকবে না। যে কারণের জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি, এক্ষুনি আমরা মাস্ক পরে তো কথা বলছি, আমরা মাঝে মাঝে এটা হাতে নিজেদের নিয়ে নিচ্ছি, নিয়ে এইটি আপনারা বাচ্চার সঙ্গেও করবেন, যে গাড়িতে করে এলেন স্যানিটাইজ করতে করতে এলেন। আমরা যেমন গাড়িতে স্যানিটাইজার ইউজ করছি, সাথে সঙ্গে করে নিয়ে এসেছি, স্যানিটাইজ করে এরকম করে আমরা যদি স্যানিটাইজ করে রেখে দিই গাড়িতে লাগিয়ে, আমরা উই ক্যান স্যানিটাইজ, স্যানিটাইজার বেরোবে, স্যানিটাইজ হতে থাকবে। সুতরাং আমরা যদি নিজেদের সেন্সিবল প্রিকশনস নিই, তাহলে দুটো সমস্যাই, খাওয়ার সমস্যা, পড়ার সমস্যা এবং জ্ঞান করার সমস্যা, এই সব কটাকে নিয়ে একসাথেই কাজ করলে তবে রেজাল্টটা আসে। কেননা এইটাই হচ্ছে আসল ব্যাপার, এইগুলোকে আলাদা আলাদা সমস্যা ভাবলে কিন্তু হবে না। দীপাঞ্জনা যেটা বলছিল যে লাস্ট রিসর্ট হিসেবে আপনি যদি আসেন, তাতেও আপনি এখানে এসে একটা খুব অভূতপূর্ব রেজাল্ট পাবেন। তার কারণ আমরা কোনো ওই পিস মিল করি না। দীপাঞ্জনা যে খুব ভালো বলছিল, যেখানে এই থেরাপি করেছি, ওখানে থেরাপি করেছি, এখানে এত বছর ধরে করেছি, ওখানে তত বছর, সেরকম রেজাল্ট পাইনি, কিচ্ছু আসে যায় না। এমন জায়গায় আসছেন যেখানে সবকিছু এক জায়গায় পাওয়া যাবে এবং রেজাল্ট হয় না, এরকম আমাদের খুব এক্সপিরিয়েন্সের বাইরে, মানে যেগুলো জেনেটিক, যেগুলো আমরা জানি যে এগুলো রেজাল্ট হওয়ার কথা না, সেখানেও আমরা রেজাল্টে আমরা নিজেরাই চমৎকৃত, আমরা নিজেরাই খুব উদ্বুদ্ধ। ইনফ্যাক্ট আমাদের পেপার মানে আমরা ঠিক করছিলাম যে যদি সবকিছু ঠিক থাকতো তাহলে স্যার আমরা একটা পেপার প্রেজেন্ট করছিলাম যে অ্যাবসলিউটলি, কারণ আপনি একটা বলুন ওই ইএসিডির এটা বলুন। হ্যাঁ, বেসিক্যালি আমরা ইএসিডিতে একটা, এটা ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স, যেখানে আমরা প্রথমবার আমাদের অ্যাপোলো হসপিটালস থেকে স্যারের পেশেন্ট সংখ্যা নিয়ে আমরা দেখাবার চেষ্টা করছিলাম যে জেনেটিক প্রবলেম থাকা সত্ত্বেও বাচ্চাদের কিন্তু থেরাপি করলে, আর সেই থেরাপিগুলো সেই ইন্টেন্সিটিতে করলে কিন্তু সেই বাচ্চাগুলো প্রচুরভাবে স্যালভেজ করা যাচ্ছিল, বাচ্চাগুলো ভালো ইমপ্রুভ করছে। আর জেনেটিক ডায়াগনোসিসটা বেসিক্যালি মানে হচ্ছে না, বাধা হচ্ছে না যে বাচ্চার থেরাপিতে বাচ্চার কিছু হয়তো আরও ইন্টেন্সিটি বাড়াতে হচ্ছে, হয়তো আরও অন্য ধরনের থেরাপি ইন্ট্রোডিউস করতে হচ্ছে, কিন্তু এরকম আলটিমেটলি বাচ্চাগুলো কিন্তু ঠিক হচ্ছে। একটা বাচ্চা না, আমরা মোটামুটি কেস স্টাডি করেছি, আমাদের কাছে এখন 33টা বাচ্চার পুরো মানে জেনেটিক্সের আছে সমস্যা, সেই রকম ধরনের বাচ্চা আমরা কেস স্টাডি করেছি। এটা আমরা খুব মানে তাড়াতাড়ি সেটাকে পাবলিশও করবো। আজকে যদি আমাদের সব কিছু খোলা থাকতো তাহলে এটা আমরা পেপারটা প্রেজেন্টও করতে পারতাম বিদেশে।
কিন্তু এখন যেহেতু কোভিডের জন্য আমরা সেটাকে করছি না। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে খুব ভালো ডেটা আছে, অ্যান্ড দিস ইজ প্রবাবলি দ্য ফার্স্ট স্টাডি ফ্রম ইন্ডিয়া। তো এইরকম একটা ইয়েতে, সুতরাং আমি বলবো যে আমরা শুনলাম যে এটা অত্যন্ত গর্বের বিষয় তো বটেই, আনবিলিভেবলি গর্বের, হ্যাঁ। কারণ এইসব বাচ্চা ঠিক হওয়ার কথা নয়, বিজ্ঞান কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছি যে আপনারা নিজেরা এসে একবার দেখুন তারা কি কাজটা করছেন। প্রত্যেকবার যতবার আমরা আপনাদের সামনে আসি একই কথা বলি, সমস্যাকে ফেলে রাখবেন না, তাকে নিয়ে আসুন, যদি সম্ভব হয় ফিজিক্যালি নিয়ে আসুন, সমস্ত রকম সচেতনতা মেনে নিয়ে আসুন, কোভিডকে দূরে সরিয়ে নিয়ে আসুন। এইটাই হোক আপনাদের কাছে আমাদের অ্যাপিল। ডাক্তারবাবু আছেন আপনাদের জন্য, তার গোটা টিম আছে। আবার ফিরবো সামনের শুক্রবার ঠিক এই সময়। সাবধানে সচেতনে থাকবেন, সচেতনভাবে থাকুন, সুরক্ষিত থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন, বাচ্চা তো অবশ্যই ভালো থাকবে। আজকের মতো বিদায়, নমস্কার। আবার দেখা হবে সামনের শুক্রবার ঠিক এই সময়।